কিন্তু মাধ্যমিক রেজাল্টটা হঠাৎ খারাপ হয়ে গেল। সেটার কারণ বাবা বলেছিলেন তোর 7.5 চলছে, তোকে খুব এফোর্ট লাগাতে হবে, একই রকম যদি এফোর্ট না লাগাস তাহলে রেজাল্ট ভালো হবে না। আমরা কি সংস্কারে নিয়ে এসেছি বা কার পাস্ট লাইফে আমরা কাদের সঙ্গে কিরকম ব্যবহার করে এসেছি সেইগুলো ক্যারি ফরওয়ার্ড হয়। তা জ্যোতিষশাস্ত্রকে যদি আমি বলি, তা জ্যোতিষশাস্ত্র হচ্ছে সবাই বলে জন্মকুণ্ডলী, অ্যাকচুয়ালি নিজেকে সংশোধন না করলে তাহলে তুমি রিপোর্ট পাবে না। রত্ন ধারণ করলেই প্রতিকার, এর কোনো মানেই হতে পারে না। সে যদি মায়ের সেবা ঠিক না করে বা মাতৃকুলকে যদি ভালো চোখে না দেখে তাহলে কিন্তু শনি সাড়াসাতির প্রতিকার হবে। তুমি মায়ের পায়ে সর্ষে তেল দাও, প্রত্যেক দিন দাও, যখন 7.5 চলবে না, তারা রাত দিন এই যে এফোর্ট করছে, ডিসিপ্লিন, সেই ভোরবেলায় ওরা আসে, সন্ধ্যাবেলায় যায়, এই যে এফোর্টটা দিচ্ছে না, তাদের 7.5-তে তাদের খুব একটা। তার মানে এই জন্মের কর্মফল যে সামনের জন্মে গিয়ে ভোগ করতে হবে, এর কোনো মানে নেই। বলছে না ভুক্তং স্ক্ষীয়তে কর্ম কোটি কল্প শতই গতি অবশ্যমেব ভুক্তব্যং কৃতং কর্মং শুভাশুভ। তুমি ভালো থাকা সত্ত্বেও কেউ যদি খারাপ ব্যবহার করে বা তোমার কেউ ক্ষতি করে তাহলে তাকে ধন্যবাদ জানা উচিত। তার আত্মকারক গ্রহ একাদশে লাস্ট ডিগ্রিতে বসে আছে, আচ্ছা, সে বেশি দিন বাঁচবে না। সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ব্রজ। দুটো জিনিস জানো তো, একটা হচ্ছে আমার অনেক আছে কিন্তু আমি সুখী নয়, কিন্তু আমার কম আছে আমি খুব হ্যাপি। ভাগ্যবান তাকে বলা হয় কিছু না থাকার মধ্যে যে সুখী হয়। নমস্কার, বিপিজি আর পডকাস্টের আরেকটি এপিসোডে আপনাদেরকে অনেক 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 স্বাগত। আশা করছি বা আশা রাখছি, ইন্ট্রো দেখে তো আপনারা বুঝতেই পেরে গেছেন আজকের জ্যোতিষ অনুষ্ঠানে জ্যোতিষশাস্ত্রের অনেকখানি আমরা কিন্তু গভীরে যেতে চলেছি। আর উপস্থিত আমাদের মধ্যে গেস্ট কে রয়েছে আশা করছি এতক্ষণে কিন্তু আপনারা সেটা বুঝেই গেছেন। যাই হোক, আমি কিন্তু একদমই বেশি কথা বাড়াবো না। আজকে আমাদের যিনি গেস্ট রয়েছেন জ্যোতিষ অনুরাগী সঞ্জয় আচার্য। নমস্কার সঞ্জয় বাবু। নমস্কার। ভালো আছেন তো? একদম একদম। আচ্ছা, প্রত্যেকের পরিচয় আমি ক্যামেরার সামনে দিই, কিন্তু আপনার পরিচয় আমি আমার মুখ থেকে ঠিক ব্যক্ত করতে চাইছি না। যদি আপনার পরিচয়টা আপনি ফার্স্ট, মানে ক্যামেরার ওপারে যারা শুনছেন, আপনি নিজের মুখেই দেন, আমি মনে করি আমরা তো খুশি হবই এবং যারা দর্শক রয়েছে তারাও খুশি হবে। আচ্ছা, প্রথমে আমাদের একটু ইষ্ট গুরুদেব স্মরণ করা নিশ্চয়ই। প্রত্যেকে। আচ্ছা, প্রথমে আমার যেটা পরিচয় সেটা হচ্ছে আমি অনন্ত যাত্রা গমন করে এই জন্মে মনুষ্য জন্ম গ্রহণ করা এক আত্মা, সেই জন্যই এই জন্মে আমার নাম হয়েছে সঞ্জয় আচার্য। আচ্ছা, আমি ছোটবেলা থেকে মোটামুটি এই অ আ ক খ আগে পরে শিখেছি, কিন্তু আগে আমাদের যেহেতু বংশ পরম্পরায় হচ্ছে আচ্ছা, এই জ্যোতিষেরই, আমার ঘরনাই জ্যোতিষী। আচ্ছা, তা আমি শনি রাহু কেতু মঙ্গল এগুলো আগে শিখেছি, হয়তো তখন কিছু বুঝতাম না এবং ভালোও লাগতো না, কি সব দাদুরা এইসব নিয়ে আলোচনা করে, ভালো লাগতো না, কিন্তু কিন্তু কানে শুনতেই হতো। কানে শুনতেই হতো কি জিনিস। কিন্তু সবচেয়ে মিরাকল ঘটনা ঘটলো যেটা, সেটা হচ্ছে যে আমার বাবা সংস্কৃত কলেজের প্রিন্সিপাল ছিলেন। তা বাবা বললেন যে, তো আমার মাধ্যমিকের আগের রেজাল্ট খুব ভালো ছিল, কিন্তু মাধ্যমিক রেজাল্টটা হঠাৎ খারাপ হয়ে গেল। সেটার কারণ বাবা বলেছিলেন তোর 7.5 চলছে, তোকে খুব এফোর্ট লাগাতে হবে, একই রকম যদি এফোর্ট না লাগাস তাহলে রেজাল্ট ভালো হবে না। তা যাই হোক, ঘটনাচক্রে পরীক্ষার আগের দিন আমার এই আঙুলটা ভেঙে গেল, আচ্ছা, যেই কারণে আমি লিখতে পারলাম না। কিন্তু আমার মনে একটা অহংকার ছিল যে আমি পারবই, আচ্ছা, এত ভালো রেজাল্ট করেছে, এটা কেন পারবো না। তখন থেকে বাবাকে বললাম যে এটা কেন হলো। বাবা বললেন যে দেখ, তোর এই দশা অন্তর্দশা এগুলো চলছে, সেই জন্যই তোকে আমি সাবধান করেছিলাম। তা তখন থেকে আমার মধ্যে অনুরাগ জন্মালো। অ্যাকচুয়ালি জ্যোতিষশাস্ত্র কিছু তো ফাংশন আছে মানুষের জীবনে কিভাবে প্রভাব বিস্তার করে। গ্রহ, কেননা জন্মই আমাদের এই গ্রহগুলো নিয়েই জন্ম। কেন যখন আমাদের জাইগোট ফর্ম হচ্ছে তখন আমাদের একটা স্ক্রিনশট, গ্রহ নক্ষত্র তারা বা ওখানে যে লাইট রেস থাকে, জাইগোট ফর্ম ওখান থেকেই হয়। আচ্ছা, যদি তার আগে বলি তাহলে আমাদের কি হয় না, সোলের একটা ডিজায়ার থাকে, স্পিরিচুয়াল কন্টেন্টে যদি যাই তাহলে সোল ডিজায়ার করে যে আমরা কিভাবে কার
কোথায় জন্ম নেব। আচ্ছা এটাকে বলে সোল কন্ট্রাক্ট। আচ্ছা এবং কন্ট্রাক্ট হয়ে যাওয়ার পরে, কন্ট্রাক্ট হওয়ার জন্য আমরা ঘর বাড়ি বা পিতা মাতা ভাই বোন পেলাম, কিন্তু সেখানে আরেকটা যেটা যুক্ত হয় সেটা হচ্ছে কার্মিক সেটেলমেন্ট। আচ্ছা তাদের সঙ্গে আমাদের কি আচরণ হবে, সেই কার্মিক সেটেল গুলো হচ্ছে ক্রিয়েট হতে থাকে। তখন এই দুটো জিনিসকে আমরা ক্যারি করে নিয়ে আসি, আচ্ছা এবং সেখানে ডেভেলপমেন্ট হয় আমাদের সংস্কার। আমরা কি সংস্কারে নিয়ে এসেছি, বা পাস্ট লাইফে আমরা কাদের সঙ্গে কিরকম ব্যবহার করে এসেছি, সেইগুলো ক্যারি ফরওয়ার্ড হয়। তা জ্যোতিষ শাস্ত্রকে যদি আমি বলি, তা জ্যোতিষ শাস্ত্র হচ্ছে, সবাই বলে জন্মকুণ্ডলী, কিন্তু আমার মতে বলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কর্মকুণ্ডলী। কর্মকুণ্ডলী। কর্মকুণ্ডলী কিভাবে না, প্রারব্ধ যে কর্ম এফেক্ট হয়, আমরা যা করি সবই কর্ম। একদম। আরো যদি প্রিসাইসলি বলি তাহলে অ্যাকচুয়ালি কর্ম সংশোধন কুণ্ডলী। আচ্ছা এই ছক আমাদের যেমন যেমন আসে, গ্রহ নক্ষত্রগুলো যেভাবে আমাদের প্লেসমেন্ট হয়, সেই প্লেসমেন্ট গুলো কিভাবে হয় না, আমাদের প্রারব্ধ কর্মের উপর এটা ডিপেন্ড করে। যেমন আমাদের অডিট হয় না, এই অডিটে কিরকম বিজনেস করেছি গত বছর, তারই তো একটা স্ক্রিনশট বেলায়, পরবর্তীতে একটা রেজাল্ট বেলায়। একদম। সেই রেজাল্ট গুলো হচ্ছে আমাদের গ্রহের প্লেসমেন্ট গুলো। আচ্ছা, হলো মানে পূর্বজন্মে আমরা যা কার্মিক ক্রিয়া করে এসেছি, হ্যাঁ, তো বলতে গেলে সেই অনুযায়ী এই জন্মে আমাদের লগ্ন কুণ্ডলী বা জন্ম কুণ্ডলী সমস্ত কিছুই 100% তৈরি হয়ে যাচ্ছে আমাদের সেই বৈদিক আমল থেকে। এটা মুনি ঋষিদের সৃষ্টি। একদম। এবারে মুনি ঋষিরা এই যে জ্যোতিষ শাস্ত্রটাকে আবিষ্কার করেছিল, শুধু খালি এই যে তুমি এর আগের দিন তোমার একটা ব্রডকাস্টেই আমি শুনেছি যে জ্যোতি যোগ ঈশো, হ্যাঁ এইভাবে বলেছিলে, এইভাবে, হ্যাঁ হ্যাঁ। তা এটাকে যদি আরেকটু মডিফাই করি একদম, তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি ঈশের আলোকে পৌঁছানোর জন্য। আচ্ছা, মুনি ঋষিরা মোক্ষ লাভে ব্যস্ত ছিল। আচ্ছা, তাহলে আমাদের যে প্রারব্ধর যে ঋণগুলো আমরা নিয়ে এসেছি, সেই ঋণগুলো আমরা কিভাবে এটাকে সংশোধন করব। আচ্ছা, সেই সংশোধনের প্রক্রিয়া হচ্ছে গ্রহ বিন্যাস। আচ্ছা, কোন গ্রহ কিভাবে বসে থাকবে, তার এই যে বিন্যাসটা, এই বিন্যাসটা গ্রহের পজিশন দেখে আমরা বলতে পারি যে, যেমন আমি তোমাকে একটা কথা বললাম যে পঞ্চম স্থান খারাপ, আচ্ছা, বা পঞ্চমপতি কোনো জায়গায় খারাপ অবস্থায় বসে আছে, তাহলে আমি সন্তান খারাপ পেলাম, একদম, সন্তান স্থান আমার ভালো হলো না। এগুলো যদি তুমি সেটেলমেন্ট করে যাও তাহলে দেখা যাচ্ছে যে কেন সন্তান ভালো না। তুমি যদি 9th হাউসকে দেখো, পঞ্চমের পঞ্চম, তাহলে দেখবে সেখানে তোমার খারাপ পজিশন হয়ে আছে। তোমার ওই যে প্রারব্ধ, যেটা ওই প্রারব্ধে খারাপ কারণেই কিন্তু তোমার সন্তান খারাপ পেলে। আচ্ছা, এইগুলো ভাবে ডিস্ট্রিবিউট হয়। আচ্ছা, সেই জন্য আমাদের ঋষি পরাশর আরেকটা যেটা বলেছেন সেটা হচ্ছে ভাবাত ভাবের একটা সূত্র দিয়ে বলেছেন। আমরা বলি না যে অনেকে বিশ্বাস করে বা অনেকে যেটা ক্যালকুলেশন করে যে আমার সপ্তম স্থান খুব ভালো, তো সপ্তম স্থান ভালো হওয়ার জন্য কি হবে, আমার দাম্পত্য জীবন ভালো হবে। যদিও আর একটা ডিভিশনাল চার্ট রয়েছে, D9 থেকে আমরা ক্যালকুলেশন করি, কিন্তু তারপরেও আমি বলবো এটাকে এক ধরনের বলে যে কিভাবে, আমি যে তোমাকে একটু আগেই বললাম যে কিভাবে আমরা কর্ম সংশোধন করব। ঠিক। তাহলে কি, যেহেতু সপ্তমের সপ্তম স্থান সেটা হচ্ছে লগ্ন, নিজে, তাহলে আমি যদি নিজে ঠিক থাকি, তাহলে আমার সপ্তম স্থান যদি খারাপও হয়, তাহলে আমি এটাকে খানিকটা সংশোধন করে নিতে পারবো। মানে আপনি বলতে চাইছেন জ্যোতিষশাস্ত্রে সবসময় যে রত্ন ধারণ করলেই প্রতিকার, এর কোনো মানেই হতে পারে না। সবচেয়ে যেটা ভালো, দেখো রত্ন তো এটা কি কাজ করে না, রত্ন মনে করো একটা ন্যাংরা লোককে আমি একটা লাঠি দিলাম, কিন্তু সে যদি ভাবে যে আমি তো লাঠি নিয়েছি, তাহলে আমাকে রাস্তা পেরোতে হবে না, লাঠিটাই আমাকে পার করে দেবে, ওটা একটা জাস্ট এনার্জি মাত্র। আচ্ছা, তাও এর পয়েন্ট হচ্ছে এই 5 to 6% বা 10%, 15% হার্ডলি। অ্যাকচুয়ালি নিজেকে সংশোধন না করলে তাহলে তুমি রিপোর্ট পাবে না। আচ্ছা, একটা জিনিস দেখো, মনে করো কারোর চন্দ্র খুব খারাপ, তার বীজ যোগ হয়ে রয়েছে শনি চন্দ্র। আচ্ছা, সে যত বড়ই প্রতিকার করুক না কেন, চন্দ্র যেহেতু মাতৃকারক গ্রহ, আচ্ছা, সে যদি মায়ের সেবা ঠিক না করে বা মাতৃকুলকে যদি ভালো চোখে না দেখে, তাহলে কিন্তু শনি সাড়াসাতির প্রতিকার হবে না এক্ষেত্রে না। সেই জন্য ফার্স্ট হচ্ছে যেটা প্র্যাকটিক্যাল রেমেডি, বা এটাকে বলে কর্ম অ্যালাইনমেন্ট থিওরি বলে একটাকে, ঠিক আছে? তো সেই জন্য চন্দ্রকে আগে ঠিক করতে হবে। কাকে ঠিক করতে হবে? আগে তুমি মায়ের সঙ্গে তো ভালো ব্যবহার করো,
সেখানে অটোমেটিক চন্দ্র ভালো ফলাফল দিতে শুরু মায়ের করবে। আশীর্বাদ পেলে তো 7.5 ঠিক হবে। যার জন্যই কে এন রাও, উনি দিল্লিতে থাকেন, তার একটা তিনি কিতাবে লিখে বইতে লিখেছিলেন যে 7.5 জন্য সবচেয়ে ভালো প্রতিকার হচ্ছে তুমি মায়ের পায়ে সরষা তেল দাও, প্রত্যেক দিন দাও, যখন 7.5 চলবে দেখবে ওই চন্দ্র কি হবে না, বলিয়ান হবে, মানে তোমার মায়ের থেকে আশীর্বাদ বৃদ্ধি পাবে। মনকে তো কন্ট্রোল করে শনি, তা দেখবে মনের অনেক শান্তি চলে আসবে। তাহলে এটা তো একটা দর্শকদের উদ্দেশ্য সুন্দর বার্তা পৌঁছলো, 100% যাদের 7.5 চলছে হুম। অনেকেই ভাবে আমি কি করব 7.5 চলাকালীন, তো সেই ক্ষেত্রে আপনি বলতে চাইছেন তারা গর্ভধারণী মায়ের যদি সেবা করে তাহলে 7.5 সাথী তার কাছে এতটা কষ্টদায়ক হবে না, বাহ। 1 নম্বর। আর দ্বিতীয় নম্বর কি, এবার শনিকে ঠিক করতে গেলে শনি হচ্ছে কি এফোর্ট, শনি হচ্ছে ডিসিপ্লিন। তারা যদি ডিসিপ্লিন মেনটেন করে, এবং একটা জিনিস দেখো, তোমার শনির 7.5 হলে একটু মেন্টাল স্ট্রেস হবে। তুমি ভোর উঠে কিংবা সন্ধ্যাবেলা তুমি 2.5 কিলোমিটার 2.5 কিলোমিটার গেলে, আবার 2.5 কিলোমিটার হেঁটে এলে, তাহলে 5 কিলোমিটার যদি এভরিডে রান করো, তাহলে দেখবে 7.5 কষ্টটা হয় না। এক্সাম্পল দিয়ে বলি, যারা মনে করো লেবারে কাজ করে, তাদের 7.5 বলে কেউ কোনোদিন এর কাছে যায় না, জ্যোতিষীর কাছে না, যায় না। তারা তো কখনো বুঝতেই পারে না যে তাদের 7.5 চলছে বা- এবং তাদের যদি দেখো না, খুব মারাত্মক তাদের ক্ষতিও হয় না। কেন ক্ষতি হয় না, না তারা রাত দিন এই যে এফোর্ট করছে, ডিসিপ্লিন, সেই ভোরবেলায় ওরা আসে, সন্ধ্যাবেলায় যায়, এই যে এফোর্টটা দিচ্ছে না, তাদের 7.5 তাদের খুব একটা খারাপ কিছু করতে পারে না। তাহলে এখান থেকে আমরা কিন্তু দুটো প্রতিকার পেয়ে গেলাম। এক, প্রথমত যদি মায়ের সেবা করা যায় 7.5 থেকে আমরা রক্ষা পেতে পারি। দ্বিতীয়ত যদি নিয়ম মাফিক জীবনযাপন করতে পারি তাহলেও শনির 7.5 থেকে অনেকটা রক্ষা, তাই তো? 100% রক্ষা পাবে। এফোর্ট যদি শনির অ্যাকচুয়ালি আধার ধরতে হবে, শনি কি বলতে চায়। তুমি তোমার মধ্যে নিজের অনেস্টি রাখো, রেসপন্সিবিলিটি রাখো, এফোর্ট লাগাও। 7.5 কিছু খারাপ হতে পারে, অ্যাকচুয়ালি খারাপ যেটা হয় সেটা হচ্ছে আমাদের মন থেকে ডিজায়ারটাকে ও কমিয়ে দেয়। আচ্ছা শনির কাজই হচ্ছে এটাই, আচ্ছা, ঠিক আছে। কোন রেজাল্ট গুলো কমিয়ে দেয় না, সেই রেজাল্ট গুলো কমে যায় যেগুলো তোমার জন্য, ওই যে একটু আগে বলেছিলাম, মোক্ষ লাভের ইচ্ছার জন্যই এই গ্রহের প্লেসমেন্ট। একদম প্রত্যেকে আমরা চেষ্টা করব, তুমি যখন জীবনের সোল যে কন্ট্রাক্ট, সোল যে কার্মিক সেটেলমেন্ট, সেগুলো থেকে তখন তুমি দূরে চলে যাচ্ছ, একদম যেটা তোমার জন্য ঠিক নয়। একদম কেন প্রত্যেক মানুষই মরবে, ঠিক আছে তো। সবসময় এই শাস্ত্রটা তোমাকে গ্রহ সন্নিবেশ বারবার বলে যে এই জন্মের ফলটা বিগত যতগুলো কার্মিক সেটেলমেন্ট রয়েছে, পেন্ডিং যে কর্ম রয়েছে, তুমি এই জন্মে কমপ্লিট করে যাও। তার মানে এই জন্মের কর্মফল যে সামনের জন্মে গিয়ে ভোগ করতে হবে এরকম কোনো মানে নেই, হয়তো 10টা জন্ম ভোগ করতে করতে আমরা যেতে পারি। যেতে পারো, তার জন্যই বলা হয়েছে এইখানে হয়তো, মানে আমি একটু জ্যোতিষের বিরোধী কথা বলছি, তার জন্য না আমি কোনো প্রতিকারে খুব একটা বিশ্বাসী নেই। আচ্ছা, কেননা তুমি প্রতিকার দিয়ে হয়তো দেখা গেল যে তুমি কিছু শুধরে নিলে, কিন্তু সেটা তোমার পেন্ডিং থেকে গেল, কর্মটা এই জন্মের মতন পেন্ডিং। হ্যাঁ। ওই জন্য কর্মবিপাক সংহিতায় একটা খুব ভালো উদ্ধৃতি আছে, বলছে না ভুক্তং স্ক্ষীয়তে কর্ম কোটি কল্প শতৈরপি অবশ্যমেব ভুক্তব্যং কৃতং কর্ম শুভাশুভ। এটা ভগবান শ্রীকৃষ্ণ জানতেন বলেই, ঠিক আছে তো, কখনোই উনি যদুবংশ ধ্বংস হয়ে গেল তাতে উনার কোনো দুঃখ নেই। আচ্ছা, গান্ধারী যখন অভিশাপ দিলেন যে তোমার যদুবংশ ধ্বংস হবে, উনি হাসি মুখে মেনে নিয়েছিলেন, উনি কোনো এখানে দুঃখ প্রকাশ করেননি। করেননি। ইভেন দেখো, ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবদের সঙ্গে ছিলেন, কোনো দরকার ছিল এই 18 দিন ধরে যুদ্ধ করার? স্বাভাবিক, উনি একদিনেই যুদ্ধটা করে ফেলতে পারতেন। উনি তো বললেনও কৃষ্ণকে, অর্জুনকে বললেন ভগবান শ্রীকৃষ্ণ যে মমাই বইতি নিয়তা পূর্বমেব নিমিত্ত মাত্রং ভবসপ্প সাহাচিত। আরে অর্জুন, তুমি যুদ্ধ করবে না বলছো, এটা তোমার মায়া, ঠিক আছে তো। একদম আমি পারলে দেখো সব মেরেই রেখেছি, তুমি কি যুদ্ধ করবে। উনি ওনাদের দিয়ে এই যে অগ্নিদাহ থেকে বনে বাদারে ঘুরে বেড়া থেকে করিয়েছিলেন কেন, তাদের যাতে পারতটা খণ্ডন হয়। খণ্ডন হয়। আচ্ছা তুমি চলে যাও, রামচন্দ্র, ওনার গুরুদেব ছিলেন ঋষি বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যকে দেখে ওনার পিতা দশরথ যৌতুক মিল করলেন, মুহূর্ত কি মুহূর্তে বিয়ে দিলে ঠিক হবে সেগুলো করেছিলেন। আচ্ছা, কিন্তু দেখা গেল যে তার দাম্পত্য জীবন কেমন হলো। পরে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি জেনে শুনে করলেন না, তখন উনি বললেন যে না হলে তো রামচন্দ্রকে রামচন্দ্র হতে পারবে না, একদম তার প্রারব্ধ বউ চলে যাবে, এবং মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তখনই হবে যখন
এই সীতার জন্য এত কিছু করবে, বা রাবণকে নিয়ে চলে যাবে, রাবণকে হত্যা করে, তখন না হলে তো রামচন্দ্র রামায়ণই রচনা হতো না, রচনাই হতো না, রচনাই হতো না এক কথায়, ঠিক আছে তো? একদম। যার জন্য যখন ভরত যখন ওনার কাছে গেলেন, বলছে দাদা এবার তুমি চলো, তুমি ছাড়া আমাদের রাজ্য আর চালাতে পারছি না, সংসারে আর ভালো লাগছে না। তখন উনি বলেছিলেন যে শুনো ভরত ভাবি প্রবল, নাকো বিলোক কহ মুনিনাথ, লাভ হানি জীবন মরণ যশ অপযশ কি বিধিয়ান। এগুলো দেখো সব বিধি হয়েই আছে, একদম ঠিক। তা তুমি যে আমাকে নিয়ে যাবে কেন? ঠিক আছে তো? সেই জন্যই না ভুক্তং স্কিয়তে কর্পণ, প্রারব্ধকে ভুকাটাই হচ্ছে সবচেয়ে প্রতিকারের একটা বিরাট জায়গা। বিরাট জায়গা, মানে ভুগে নিলে ভোগ করে নেওয়াটাই হচ্ছে তুমি নতুন জীবন পেলাম। তুমি, এবং শুধু তাই নয়, বারবার যেটা আমি বলি, কেউ যদি তোমার সঙ্গে, তুমি ভালো থাকা সত্ত্বেও কেউ যদি খারাপ ব্যবহার করে বা তোমার কেউ ক্ষতি করে, তাহলে তাকে ধন্যবাদ জানা উচিত। কেন? আচ্ছা। কেন না, তোমার পেন্ডিং কর্মটাকে, তোমার যে ঋণ, প্রত্যেকটা মানুষ অনুবন্ধ নিয়ে জন্মগ্রহণ করে। একদম। এবার অনুবন্ধ কটা থাকে? 4টে অনুবন্ধ: ঋণানুবন্ধ, স্নেহানুবন্ধ, কর্তমানুবন্ধ, বৈরী অনুবন্ধ। দ্যাট ইজ বৈরী অনুবন্ধ। দেখো তোমার পাশের লোক কেউ শত্রুতা করছে, হ্যাঁ, তার সঙ্গে কোনো না কোনো জন্মে তোমার বৈরিতা ছিল, আচ্ছা সে এই সময় নিচ্ছে, তার জন্যই তোমাকে বলা উচিত, তাকে ধন্যবাদ দেওয়া উচিত। আচ্ছা। যখন বুদ্ধদেব, এগুলো জ্যোতিষের বোঝার জন্য ফার্স্টে বলছি, বুদ্ধদেব যখন জঙ্গল দিয়ে হেঁটে যেতেন, একদিন কাঁটা ফুটে গেছিল, উনি হঠাৎ সম্বিত ফিরতে মনে হলো পায়ে একটা কি লাগছে, উনি কাঁটাটাকে না পা থেকে খুলে প্রণাম করে বলে আমাকে এবার মাফ করে দেন, উনি সাইডে রেখে দিলেন। উনি জানতেন যে আমার কার্মিক যে ঋণ অনুবন্ধ এই কাঁটার সঙ্গেও ছিল, যুক্ত ছিল। সে আমাকে এই কষ্টটা দিয়ে তাকে সুন্দরভাবে মুক্ত করে দিল। কিন্তু সাধারণ মানুষ হলে কি করতো? কাঁটাটাকে ছুঁড়ে ফেলে দিত। এতখানি ধৈর্য থাকতো না। না, অ্যাকচুয়ালি দেখো ধৈর্য মানে, আমি তোমাকে আর একটা উদাহরণ দিয়ে বলি। লোকে বলে না যে স্পিরিচুয়াল লাইনে গেলে ব্রহ্মচারী হতে পারে, আমি ঠিক উল্টো কথাটাও বলি। কি উল্টো কথা বলি? তা তুমি যদি স্পিরিচুয়াল, যদি ব্রহ্মকে তুমি আঁকড়ে ধরতে পারো, তোমার মধ্যে না বৈরাগ্য কিংবা ব্রহ্মচর্য অটোমেটিক চলে আসবে। তার জন্য তোমাকে ব্রহ্মচর্য, বৈরাগ্য কিছুই নিতে হবে না, খালি তুমি ওর মধ্যে বিলীন হয়ে যাও। আগে তোমাকে জানতে হবে। যার জন্যই না শনি হচ্ছে আমাদের হায়ার নলেজ, আরো যদি বলি ওয়াইজডম, আর কেতু হচ্ছে আমাদের পুরো স্পিরিচুয়াল কনসেপ্ট। স্পিরিচুয়ালকে জানতে গেলে কেতুকে, কেন না কেতুর মধ্যে না অনুভব আছে। তাহলে যারা এই আধ্যাত্মিক পথের সাথে যুক্ত, কোথাও না কোথাও কেতুর সাথে কানেক্টেড। অবশ্যই কেতুর সঙ্গে কানেক্টেড। কেন না এখানে দেখা যায় যে শনি কেতু এই দুটো হচ্ছে ফার্স্ট লেভেলের, তার সঙ্গে বৃহস্পতি ধর্ম ছাড়া, হ্যাঁ তুমি তো ফার্স্টে তুমি হায়ার নলেজ শিক্ষা, বুধ সেখানে যোগ হলো। এবং সবচেয়ে বড় কথা কি, যেহেতু সোলকে আত্মকারক বলা হয় কিন্তু আত্মা নয়, তার সিগনিফিকেটার রবিকে শুদ্ধ হতে হবে। ঠিক আছে তো? যাদের দেখবে রবি শুদ্ধ নেই, তারা স্পিরিচুয়াল লাইনে গিয়েও না কোথাও একটা কালিমা করে ফেলে। একদম। কেননা ইনস্টিং, যেটাকে বলে সংস্কার, ওর মধ্যেই ঢুকে থাকে। আচ্ছা, ক্লিয়ার? তা এই গেল জ্যোতিষের কিভাবে কর্ম অ্যালাইনমেন্ট করতে হয়। তোমাকে আর একটা দিয়ে বলি, জ্যোতিষ শাস্ত্রে আর একটা যেটা আছে খুব সোজা, এবং এটা লোকে দেখে না, সেটা হচ্ছে ভাবাত ভাবম কন্টেক্ট। আচ্ছা, দেখো কারোর যদি দেখো যে তার দশম স্থান ভালো কিন্তু সপ্তম স্থান ভালো না, তাহলে দেখা যাচ্ছে সপ্তম স্থান হচ্ছে আমাদের ফার্স্ট লেভেলে যদি আমরা বুঝি, সেটা হচ্ছে আমাদের পত্নী, কিন্তু কর্মস্থান খুব ভালো। দেখা গেল সে যত ভালোই কর্ম করুক না কেন, তার যদি পত্নী যদি ঠিক না হয়, পত্নীর স্থান যদি ঠিক না থাকে, তাহলে সে সে প্রধানমন্ত্রী হয়েও না সে দুঃখ পাবে। আচ্ছা, এটা তো ঠিক কথা। ঘরে যদি শান্তি না থাকে, সমস্ত জায়গায় তার। সেই জন্যই কর্মের জায়গাটা দেখতে গেলে কিন্তু সপ্তম স্থান, কেন না দশমের দশম স্থান হচ্ছে সপ্তম স্থান। সপ্তম স্থান ক্লিয়ার? দশমের দশম। আবার দেখো চতুর্থ স্থানকে আমরা কি বিচার করি? মা, একদম ঘর বাড়ি, এগুলোকে বিচার করি। কিন্তু দেখো চতুর্থ হচ্ছেও সপ্তম স্থান। একদম। তাহলে মা কিংবা বাসস্থান তখনই সুন্দর হবে
যদি আমাদের পত্নী সুন্দর হয়। একদম। আর পত্নী কিসে সুন্দর হবে না, সপ্তমের সপ্তম স্থান হচ্ছে আমাদের লগ্ন। আচ্ছা। তাহলে পত্নী দেখো, যদি তোমার পত্নীর স্থান খারাপ হয় কিন্তু তোমার লগ্ন যদি খুব বলিয়ান হয়, অর্থাৎ নিজে ভালো থাকলে পত্নী সেক্ষেত্রে ভালো হয়ে গেল। তোমার পত্নী কতদিন তোমার সঙ্গে দুষ্টতা করবে। ঠিক। আচ্ছা, আবার যদি দেখি যে খুবই দুষ্টতা করছে, ভায়োলেন্স তৈরি করছে, তাহলে সেখানে তো তোমারও তো অ্যাকশন আছে যে তার একদম। জন্য তার উত্তর প্রত্যুত্তর দেওয়ার। নিশ্চয়ই। সেটাও কিন্তু তোমার উপর নির্ভর করছে। তাহলে সপ্তম স্থানের ভাবাৎভাব হচ্ছে লগ্ন। আচ্ছা। ঠিক আছে তো, এরকম জ্যোতিষের প্রচুর আছে, যেমন আত্মগারক গ্রহ জৈমিনী ঋষির, একদম। আরূঢ় লগ্ন। ঠিক আছে তো, এইগুলো তোমার কালে কালে এক একটা টপিকস নিয়ে আলোচনা করবো, একটা ভাস্টলি আজকে আলোচনা করছি। অবশ্যই। তাহলে মোটামুটি জ্যোতিষ শাস্ত্রে আমাদের অবতারণা হচ্ছে, জ্যোতিষ শাস্ত্র মুনি ঋষিরা এই গ্রহের বিচার দেখে প্রত্যেকেরই, প্রথম কথা হচ্ছে মান্ডেন অ্যাস্ট্রোলজিতে এখন মনে করো দেখা যাচ্ছে যে আগামী দিনে গ্রহের এমন, মনে করো জোডিয়া সাইনে বলি, দ্বিতীয় স্থানে দেখা গেল যে জোডিয়া সাইনের দ্বিতীয় স্থানে দেখা গেল যে রাহু মঙ্গল একসঙ্গে হয়ে আছে, একত্রিত হয়ে আছে। তাহলে দেখা যাচ্ছে সেই সময় এই যে অঙ্গারক যোগ তৈরি করলো, তাহলে দেখা যাচ্ছে আমাদের কথার মধ্যে কর্কশ থাকবে, তুমি একটা কথা বললে লোকে রিভেঞ্জ করবে। আচ্ছা। ক্লিয়ার? তাহলে মুনি ঋষিরা যদি আগে দেখো, তাদের ছক অনুযায়ী বিচার করে ওনারা দেখতেন এই সময় আমাদের মৌন আবৃত্তি পালন করা উচিত। আচ্ছা। কেননা আমাদের দ্বিতীয় স্থান এই যে কথা, আজকে দেখো এই কথার উপরে সারা পৃথিবী টিকে আছে, সারা মানুষ কিন্তু। এবার যদি ভাবাৎভাবে আসি, দ্বিতীয় স্থান হচ্ছে তৃতীয় হাউস। একদম। হলো? তাহলে তুমি যত ভালো কথাই বলো, ভালো যদি কথা বলো, তাহলে তৃতীয় হাউস হচ্ছে কমিউনিকেশন। ঠিক আছে তো? একদম। তোমার কমিউনিকেশন বৃদ্ধি পাবে। ভাবাৎভাব তোমাকে লাগিয়ে দিলাম। একদম। ক্লিয়ার? সেই জন্যই উনিরা যখন দেখতেন যে খুব খারাপ সময়, গ্রহের জোডিয়া সাইনে খুব খারাপ সময় ছিল, আচ্ছা, তখন তারা কি করতেন না, তারা প্রিকশন নিতেন কিভাবে না, কর্ম অ্যালাইনমেন্ট দিয়ে, কি এখন করা উচিত, আচ্ছা, কিভাবে করলে আমাদের জীবন প্রশস্ত হবে। আচ্ছা। এইটা সাধারণত দেখা গেছে যে যখন আমাদের মৎস্য অবতার যে জলমগ্ন হয়েছিল, জ্যোতিষশাস্ত্র আগে ফার্স্টে শিবের মধ্যে ছিল শ্রী ব্রহ্মা এবং বাকিদের বলেছিলেন, আরো 4 জন ছিলেন, হ্যাঁ, বৈশিষ্ট্য অবস্থ এগুলোকে বলেছিলেন। কিন্তু যখন এই অবস্থা হলো, বিষ্ণু যখন জলমগ্ন হলো, তখন অ্যাকচুয়ালি নারদ, ঠিক আছে তো, এবং ব্রহ্মার যারা পুত্র তাদের দিয়ে এটা আবিষ্কার হয়েছিল যে জ্যোতিষ শাস্ত্রে এমন একটা জিনিস আছে যেগুলোকে দেখে বর্তমান সারা বিশ্বের পরিস্থিতি, গ্রহ কিভাবে সন্নিবেশ হচ্ছে বা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে সেইভাবে ওনারা তাদের গতিপথ এবং জীবনযাত্রা নির্বাহ। যারা সাধারণ মানুষ রয়েছে, লাখ লাখ টাকা অন্তর নিতে নাই পারে, সম্ভব নয় তাদের দ্বারা, তো সেক্ষেত্রে তাদের ঠিক করণীয় কি? দেখো, যদি কোনো এক্সপার্ট জ্যোতিষের কাছে যায়, তোমাকে যেমন বললাম, মনে করো রবিকে প্রতিকার করতে হবে, কারো দেখা যাচ্ছে বললেন যে তোমার রবিটা খুব খারাপ, তাহলে তুমি রবি হচ্ছে কি না, রবি হচ্ছে, দেখো সূর্য প্রতিদিন উঠে অস্ত যায়, একদম ক্লিয়ার। প্রথম কথা তো সূর্যকে আরাধনা করা, এটা তো সাধারণ প্রেডিকশন। কিন্তু তারপরে যেটা থেকে যায়, তোমার নিজের আত্ম ঊর্জাটা কি বৃদ্ধি করো, কিভাবে, সেটার জন্য প্রচুর প্রক্রিয়া আছে, জপ তপ এগুলো করো, আত্মা জাগৃত হবে, আত্মার ক্ষমতা বাড়বে, ঠিক আছে তো, পাওয়ার বৃদ্ধি পাবে। প্রতিদিন কিছু না হোক, অন্ততপক্ষে একটু করে চুপ করে বসে থাকাটাই হচ্ছে সোল ডেভেলপমেন্ট হয়, সোলের চার্জ হয় অ্যাকচুয়ালি। এ তো গেল নিজের ভিতরের ব্যাপার। একদম। তারপরে যখন তোমার বাড়িতে যদি পিতা থাকে, অন্ততপক্ষে পিতাকে প্রণাম করো, তো প্রতিদিন ঘুম থেকে উঠে একবার পিতাকে প্রণাম করো। রবি ক্ষেত্রে এটা খুবই কার্যকরী হবে, খুবই। কিন্তু সবকটা গ্রহকেই আছে, সাধারণ মানুষের ক্ষেত্রে আবার এতখানি ধৈর্য তারা রাখতে পারবে না। এটা আগেকার দিনে আমাদের এটা হতো, প্রত্যেক ছেলেমেয়েরা ঘুম থেকে উঠে আগে পিতা মাতাকে প্রণাম করতো। রবি চন্দ্র দেখবে পাশাপাশি দুটো ঘর আছে এবং এরা একটা রাশিকে দখল করে বসে আছে, সিংহ এবং কর্কট, আর বাকি সব দুটো করে গ্রহ রয়েছে, ঠিক। কিন্তু শনি পিতা এবং মাতা, এই হচ্ছে আমাদের জোডিয়াক সাইনের সবচেয়ে শ্রেষ্ঠ। যাদের রবি খুব ভালো, যাদের খুব চন্দ্র খুব উচ্চ এবং ভালো, তাদের কে আটকাবে অন্যান্য গ্রহ? রবি হচ্ছে আলো, অন্যান্য গ্রহগুলোকে আমরা দেখতে পাই রবি তাহলে আলোর জন্য। কারো জন্মকুণ্ডলিতে যদি রবি স্ট্রং থাকে, হ্যাঁ, যা কিছু হয়ে যাক,
সে সমস্ত কিছু থেকে রক্ষা পেয়ে যাবে, এটা আপনি অবশ্যই বলতে তার চাইছেন। আত্মশক্তি কতটা বৃদ্ধি হবে, যত বড়ই সংগ্রাম ওর জীবনে আসুক না কেন, হুম, হুম, প্রতিকূল পরিবেশ আসুক না কেন, হুম। তার রবি তাকে সম্মান দেবে। তুমি দেখো যারা মন্ত্রী হচ্ছে, হুম, যারা বড় বড় জায়গায় গুলো ডিল করছে, হুম। তাদের প্রত্যেকে রবি স্ট্রং না হলে, এরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দেখো, রবি যদি স্ট্রং না থাকে, তার সঙ্গে চন্দ্র, সেই আসনটায় কখনোই যাওয়া সম্ভব ছিল না। পাওয়া সম্ভব। কতটা নিজেকে ধৈর্য ধরে, কতটা স্পিরিচুয়াল অবশ্যই, নিজে করতে অবশ্যই। পেরেছে। তিনি জানেন যে এইগুলো আসবে এবং যাবে মেঘের মতো, কিন্তু আমাকে আমার স্টেট অফ মাইন্ডকে কন্ট্রোল করে রাখতে একদম। হবে। এরকম মঙ্গল, মনে করো কারো যদি মঙ্গল খারাপ থাকে, তাহলে মঙ্গল হচ্ছে আমাদের এনার্জি, আমাদের দেহটা তৈরি হয়েছে মঙ্গলের কারণে। তোমার ছোট ভাইকেও রিপ্রেজেন্ট করছে, তাহলে তুমি এনার্জিটাকে ইনহ্যান্স করো। একদম। এনার্জি এনহ্যান্স করার জন্য তোমাকে করতে হবে কি না, এনার্জি এনে তোমাকে এক্সারসাইজ করো। একটু বাদেই দেখবে না শরীরে অটোমেটিক গরম হয়ে যায়। যত শরীর তোমার আলস্য থাকুক, শনিকে প্রতিকার করতে গেলে মঙ্গলের একটা প্রতিকার। একদম। শনি হচ্ছে আলস্য, জড়তা, জড়তাকে কাটা গেলে মঙ্গল হচ্ছে, তার জন্যই এর শত্রু বলা হয়েছে, এর অ্যান্টি বলা হয়েছে। এরকম প্রত্যেকটা গ্রহেরই কে তুমি যদি প্র্যাকটিক্যালি প্রতিকার করো, এইটা হচ্ছে প্রাথমিক। এবার আমি বলছি না যে স্টোনের কাজ নেই বা স্টোন কোনো কাজ করে না, সেখানে হবে কি না, স্টোন সেকেন্ডারি, কিন্তু আচ্ছা। প্রাইমারি বেসিক্যালি তুমি নিজে ঠিক হও। আচ্ছা। কিভাবে ঠিক করবে না, এই গ্রহগুলোকে এইভাবে অ্যালাইনমেন্ট করে, এটাকে বলে অ্যালাইনমেন্ট থিওরি। আচ্ছা। তোমার বৃহস্পতি খারাপ, তাই বৃহস্পতি খারাপ যেন তুমি একটা পোখরাজ লাগিয়ে নিলে, আচ্ছা, খুব ভালো কথা, কিন্তু বৃহস্পতি হচ্ছে ধর্ম, কিন্তু তুমি অধর্মিক হয়ে গেলে তোমার পোখরাজ কাজ করবে? কখনোই নয়। আগে নিজেকে সংযত হওয়া উচিত। দ্যাট ইজ কল, এই জন্যই আমাদের মানে জিনিসটা এরকম দাঁড়ালো, এদিকে আমি নেশা ছাড়ার ওষুধও খাচ্ছি, একদম আবার প্রতিদিন গাদা গাদা নেশাও করছি, কিছু লাভ হবে না। সেই জন্যই অ্যাকচুয়ালি হয় কি, আমাদের অ্যাকচুয়ালি যেটা আমাদের হয় না, কেন্দ্র কোনগুলো তো আমাদের প্রারব্ধ নিয়েই আসে, কিন্তু ব্রহ্মাজি আমাদের ফ্রি উইলের স্থানগুলো দিয়েছে। ঋষিরা কিভাবে ডিজাইন করেছে দেখো, 3rd হাউস, 6th হাউস, 8th হাউস, 12th হাউস, এগুলো কিন্তু আমাদের ফ্রি উইল আছে। ফ্রি, এগুলো কি নিজেদের হাতে রয়েছে? আমাদের নিজেদের হাতে রয়েছে। থার্ড হাউস যেটা তৃতীয় ভাব, সেটা হচ্ছে আমাদের পরাক্রম, একদম আমাদের এনার্জি। ঠিক আছে তো, তাহলে এনার্জি যদি আমরা বাড়াই, আর 6th হাউস থেকে আমাদের ডেলি রুটিন, ডিসিপ্লিন হলো, 8th হাউস তখন হবে কিনা ট্রান্সফরমেশন। আচ্ছা, ক্লিয়ার? এবং 12th হাউস হচ্ছে, 12th হাউস কি, 12th হাউস হচ্ছে আমাদের মোক্ষ ত্রিকোণ। ঠিক আছে তো, এই ব্যাপারেও একদিন কথা বলবো। হ্যাঁ নিশ্চয়ই। আসলে জ্যোতিষটা যেহেতু মহাসমুদ্রই বলবো আমি, এক্ষেত্রে এই মাত্র 40 মিনিটে 1 ঘন্টায় কখনোই সম্ভব নয় অনেক কিছু জানা। একটুখানি বলে দিই তাও, দেখো হ্যাঁ নিশ্চয়ই। একটা হচ্ছে যে লগ্ন হচ্ছে আমাদের, এই যে 4টে ত্রিকোণ আছে, 3টে ত্রিকোণ আছে, একটা যে লগ্ন হচ্ছে আমাদের ধর্ম, দ্বিতীয় হচ্ছে অর্থ, যেটা পুরুষার্থ চতুষ্টয়ের মধ্যে এই 4টে জায়গা রয়েছে। একটা হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তাহলে এখানে ধর্ম তো আমাদের আছে, লগ্ন হচ্ছে ধর্ম, এবং দেখো 159 মানে 159, এটা হচ্ছে আমাদের ধর্ম ত্রিকোণ বলা হয়, যেহেতু পঞ্চমে বসে আছে। ধন ত্রিকোণ বা ধন ত্রিকোণকে যদি আমি আর একটু পিউরিফাই করি, সেটা হচ্ছে কর্ম ত্রিকোণ। কর্ম ত্রিকোণ মধ্যে কি কি আছে না, দ্বিতীয়, ষষ্ঠ এবং দশম। এবং কাম, এখানে কাম মানে হচ্ছে কি ডিজায়ার, ইচ্ছা। ডিজায়ারের মধ্যে কি কি আছে না, তৃতীয়, সপ্তম এবং একাদশ। একাদশ স্থান থেকে এমনিতে আমাদের ইচ্ছা পূর্তির ঘর। একদম ক্লিয়ার? বাকি থাকলে হচ্ছে 4th হাউস, 4, 8, 12 হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মুক্তি। আচ্ছা, যার জন্য তোমাকে একটা উদাহরণ দিয়ে বলি দেখি, যদি কখনো কারোর ছকে দেখো তার আত্মকারক গ্রহ একাদশে লাস্ট ডিগ্রিতে বসে আছে, আচ্ছা, সে বেশি দিন বাঁচবে না। অ্যাকচুয়ালি তার জীবদ্দশাতেই মোক্ষ লাভ হবে। জীবদ্দশা বলতে? জীবদ্দশা বেঁচে থাকতেও না, অ্যাকচুয়ালি আমাদের যে মুক্তি বলা হয়, মুক্তি হচ্ছে কিভাবে হয় না, মুক্তি হচ্ছে অ্যাকচুয়ালি ইচ্ছার যখন পূর্তি হয়ে যায়, বা যখন ইচ্ছা আর থাকে না মানুষকে, ইচ্ছাহীন হচ্ছে মুক্তির। যে কোনো আমাদের অপরাতে যতগুলো ম্যাটেরিয়ালিস্টিক যত জিনিস আছে, সব যখন আমাদের ইচ্ছা প্রাপ্তি হয়ে যাবে, বা আর কোনো ইচ্ছার, যেটাকে বলে ইচ্ছার হীন হওয়াটাই হচ্ছে মুক্তির রাস্তা। ওই জন্য কারো কাউকে দেখবে না, ভগবান শ্রীকৃষ্ণের ডিজায়ার কি ছিল, না পেলেও দুঃখ নেই, পেলেও দুঃখ নেই,
উনি জীবদ্দশাতেই মোক্ষ লাভ করে গেছে, মোক্ষ অবস্থায় জীবনবদ্ধ। আচ্ছা, তিনটে শক্তির মধ্যে ছিল, ঠিক আছে তো? সেই জন্যই উনি ধর্ম অধর্ম এরও ঊর্ধ্বে, ধর্মাধর্মের ঊর্ধ্বে একদম 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 কেন্দ্রীভূত, ধর্ম অধর্মের সমস্ত কিছুর ঊর্ধ্বে। ঊর্ধ্বে, ঠিক আছে তো? উনার কাছে এইসব কোনো গায়ে লাগতো না। কুরুক্ষেত্রে যুদ্ধ করে উনার কি মনে হয়েছিল, এগুলো সব ঊর্ধ্বে, উনার কোনো গায়ে লাগেনি। হ্যাঁ, ওই জন্যই তো বলেছে যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, মানে আমাকেই স্মরণ করো, আমাকেই স্মরণ করতে, আমার মধ্যে বিলীন হয়ে তুমি যুদ্ধ করো, যুদ্ধ করো। তাহলে দেখবে তোমার কোনো ডিজার্ট থাকলো না। মানে যুদ্ধে আমরা জিতলে আমার খুব আনন্দ হবে, হেরে গেলেও দুঃখ হবে। উনি বলছেন এর ঊর্ধ্বে তুমি আমাকে চলে যাও, চলে যাও। তুমি জানো যে তুমি আমার ইচ্ছাতেই করছো। সঞ্জয় বাবু, হুম। দেখতে দেখতে 30 মিনিট যে কি করে কাটিয়ে ফেললাম, মানে অনেক কিছু জানতে পারলাম। শুধু কাটিয়ে ফেলা বলতে এখানে ভুল। আমি লাস্ট একটা জিজ্ঞাসা রাখবো আপনার কাছে। এই যে যমজ সন্তান একই দিনে একই সময় বা একই জায়গায় জন্মগ্রহণ করছে, হুম। কিন্তু তাদের ভাগ্য দুরকম হচ্ছে কেন? আর যারা জ্যোতিষীরা এই যমজ সন্তানের ভাগ্য বিচার করবেন, তাহলে দুটো রাশি লগ্ন সবই তো এক বেরোচ্ছে, কিন্তু তাহলে দুজনের ভাগ্য আলাদা হওয়ার কারণটা কি, যদি এইটা সম্বন্ধে আপনি একটু ব্যাখ্যা করেন। আচ্ছা, এর কারণ অনেকগুলো। প্রথমে যদি আমি তিনটে পার্টে বিভাগ করব, যদি আমি পরাশরীয় ভাবে দেখি বা বৈদিক ভাবে দেখি, সবটাই বৈদিক, তাহলে এখানে হচ্ছে দেখো, দুজনের সংস্কার তো এক নয়, যমজ হতে পারে। যমদের কি একটু আগেই বললাম যে অ্যাকচুয়ালি আমাদের কর্ম সংশোধনের, তাহলে দুজনের এক একটা ডিফারেন্ট সোল, এক সোল তো নয়। তাহলে একজনের সোল কোন সংস্কার নিয়ে এসছে, আরেকজনের সোল কি সংস্কার নিয়ে এসছে, সেই সংস্কারের উপরে তাদের ভাগ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার তুমি বলো গ্রহ তো সব এক, কিন্তু গ্রহকে ইউটিলাইজ কে করতে পারছে? দেখা গেল যে একজন ঝাল খেয়ে হজম করছে, আর একজন ঝাল দেখে ভয় পাচ্ছে। তাহলে ও যদি হজম করতে পারে, তাহলে নেক্সট দিনে তার কি হবে? ঝালের একটা উদাহরণ দিয়ে বলছি, ঝালের যে বা তেতোর যে উপকারটা সেটা তো পাবে, আরেকজন পাচ্ছে না। নাম্বার 1. নাম্বার 2 যেটা হচ্ছে, সেটা হচ্ছে তোমার দুজনের জন্মছক তো এক, দুটো নাম তো এক না। তাহলে এখানে নিউরোলজি একটা সাহায্য করে কি, যে নেমের উপর যে ভাইব্রেশনটা পাওয়া যায়, সে ভাইব্রেশনটা অ্যাক্টিভেশন হচ্ছে না। আচ্ছা, নাম্বার 2। আর নাম্বার 3 যেটা হচ্ছে, সেটা হচ্ছে আর একটা খুব সুন্দর, যেটা ভৃগুনাড়ি পদ্ধতিতে পাওয়া যায়। আচ্ছা, সেটা হচ্ছে যে যদি 2-3 মিনিট এদিক ওদিক হয়, একই সময় হয় না, তাহলে তো D60 চার্টে, আমাদের ডিভিশনাল চার্ট পরাশরীয় মতে, সেখানে আমরা লগ্ন ফ্ল্যাকচুয়েট হয়ে যাচ্ছে, আচ্ছা, পাল্টে যাচ্ছে। আচ্ছা, আরো যদি বলি 48 সেকেন্ডেই পাল্টে যাচ্ছে, সেটা হচ্ছে ভৃগুনাড়ি পদ্ধতিতে আছে 150 চার্ট। একদম 150 চার্টে যদি আমি যাই, তাহলে সেখানে আমি এরকম বহু যমজ কুষ্টি করেছি, একদম। যাদের 1 মিনিট কি 1.5 মিনিটে, সেখানে একমাত্র আমাকে সিগনিফিকেন্স দিয়েছে 150, মানে 150 যে ডিভিশনাল চার্ট আছে, এটা একমাত্র ভৃগুনন্দী নারীতেই পাওয়া যায়। সেখানে সমস্ত গ্রহের এদিক ওদিক হয়ে যায়। তো সেখানেই দেখা যাচ্ছে যে সেখানে দুটো ভাগ্য কি সুন্দর, একজন ডাকাত যদি হয়, একজন ডাক্তার হয়, একমাত্র ওই পদ্ধতিতে বোঝা যায়। আর সাধারণভাবে বোঝার জন্য হবে কি না, প্রত্যেকের সোল তো এক কন্টেন্ট নিয়ে আসে না, ইনস্টিং নিয়ে আসে না, বা সোলের প্রত্যেকটা সোলকে এখানে ইউটিলাইজ করার ক্যাপাসিটি ঠিক থাকে না। দুটো বাচ্চাই পড়ছে, একই স্কুলে পড়ছে, কেউ দেখা গেলে সেটাকে অবজার্ভ করতে পারছে না, আবার কেউ সেটাকে ইউটিলাইজ করে ওর অনুরাগী হচ্ছে, বড় হচ্ছে, ভালো হচ্ছে। তাহলে এটা হচ্ছে সংস্কার, ও যেমন ক্যারি ফরওয়ার্ড করে আসে। এই জন্য বারবার বলি যে এই শুধু খালি গ্রহ নক্ষত্রের এই যে প্ল্যানেটারি পজিশন সেটা না, তার পাস্ট লাইফ কানেকশনও থাকবে, এবং সে কিভাবে সে মানে অ্যালাইনমেন্ট করবে, ইউটিলাইজ করবে গ্রহগুলোকে। তার দুজনে দেখা গেলো যে বৃহস্পতি খারাপ, তাহলে একজন বৃহস্পতিকে ইউটিলাইজ করলে কিভাবে না, ধার্মিক হয়ে ভালো করে পড়াশোনায় অ্যাটেনশন দিয়ে। আর একটু আগের জন্মে খারাপ ছিল বলে দেখা গেল যে খারাপ তো পেয়ে এলো, কিন্তু একজন কি করলো, সেটাকে ইউটিলাইজ করলে ওভারকাম করতে পারলো, আরেকজন ওভারকাম করতে পারলো। সেই জন্য আমাদের ডিফারেন্ট জায়গা থেকে আসে, সেই জন্য তাদের ভাগ্যকর্মগুলো পাল্টে যায়। আচ্ছা, আর সেটা দেখার পদ্ধতি হচ্ছে এই পদ্ধতিগুলো। দুটো নাম এক হয় না, সেখানে এক একজনের নাম, এক একজন দুটো ভাইব্রেশন নিয়ে জন্মগ্রহণ করছে। কেউ হয়তো রবির জাতক হতে পারে, সেক্ষেত্রে কেউ হয়তো শনির জাতক হতে পারে। হ্যাঁ, সেগুলো তো জাতক তো আলাদা দেখা যাচ্ছে। আচ্ছা,
কিন্তু নেম ভাইব্রেশনে এখানে নামের উপর একটা, যার জন্য আমাদের নাম, তুমি বলবে যে এত কেন না, নামের উপর হয় কি না, আমাদের যেমন এই 6 দিনের দিন যে নাম প্রকরণ একটা আমাদের দশবিধ সংস্কারের নামকরণ আছে, এই জন্য দশবিধ সংস্কারের মধ্যে নামকরণটা এত উপযোগিতা। কি নাম দেবে, দুটোর নাম তো এক হবে না, কখনোই নয়। হলো। আর আরো প্রিসাইসলি বোঝার জন্য ওই যে বললাম 150 চার্ট, আর যদি একটু ডিস্টেন্স হয় তাহলে নবাংশতেও পাল্টে যায়, কিংবা D60 চার্টে ষষ্ঠাংশ চক্রে কিন্তু ভালো বোঝা যায়। তাহলে বিচার করার ক্ষেত্রে D60 দেখা উচিত এক্ষেত্রে। D60 দেখা উচিত, কিন্তু দেখা গেল যে 1 মিনিট সেখানে D60 চার্টে অতটা মান্যতা রাখবে না। আচ্ছা, হ্যাঁ, কিন্তু সেখানে চলে যেতে হবে, আমি বারবার বলি 150। আচ্ছা, এটা হচ্ছে ভৃগুনন্দী নাড়িতে এটা সূত্রটা পাওয়া যায়। আচ্ছা, এটা আমার ক্লাসেও আমি ছাত্রদের শিখিয়েছি। তাহলে খুব সুন্দর প্রিসাইসলি, মানে চকচক করবে দুজনের ভাগ্য কিভাবে দুভাবে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, তো লাস্ট আমার যেটা জিজ্ঞাসা, এই 2026 রবির বছর, গ্রহের রাজা, এক্ষেত্রে আপনি তো যেরকম বললেন প্রত্যেকে তো স্টোন নেওয়া সম্ভব নয়। 2026 আপনি যদি মানে দর্শক যারা রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু রেমেডি বলেন যাতে এই বছরটা তাদের জন্য খুবই ভালো হয়। একের যখন ভাইব্রেশন চলে তখন আমি বলি যে সবসময় ফলো করতে হবে সূর্যকে। কিরকম না, সূর্য যেমন মানে প্রতিদিন তার নির্ধারিত সময়ে ওঠে, নির্ধারিত সময়ে অস্ত যায়, ঠিক আছে? তো প্রথমে নিজের ডিসিপ্লিনকে আগে একদম ফিক্সড করে নিয়ে পরিবর্তন করা, একদম সঠিকভাবে চলা উচিত। সঠিকভাবে। আচ্ছা, সূর্য যেমন 1 মানে রবি যেমন, এবং 1কে যদি আমি দেখি ওয়াটার এলিমেন্ট, রবি যেমন অগ্নিকারক গ্রহ, কিন্তু এখানে নিউরোলজিতে দেখা যাচ্ছে যে যদি তুমি লসু গ্রিড করো তাহলে এখানে ওয়াটার এলিমেন্ট। আচ্ছা, ঠিক আছে? তো এবং সেখানে দেখা যাচ্ছে যে ওয়াটার এলিমেন্ট মানে যাদের দেখা যাচ্ছে যে এগুলো অবশ্য ছক দেখলে ভালো বোঝা যায় কার সঙ্গে কিভাবে কন্টেন্ট করছে। সেই জন্যই যদি ইন জেনারেল বলি তাহলে রবির বছর হচ্ছে শুরু হওয়ার বছর, কেননা আমাদের 1 থেকে শুরু হয়। তাহলে এখন এই 1 বছরে প্রত্যেক মানুষের যা যা পরিকল্পনা আছে, আচ্ছা, সেই পরিকল্পনাগুলোকে অ্যাক্টিভেট করা উচিত। এটা কি সমস্ত রাশির জাতক জাতিকার ক্ষেত্রেই কখনোই সম্ভব হবে না। আচ্ছা, ঠিক আছে? তো যেমন যাদের কিভাবে ফ্ল্যাকচুয়েট হয় এটাকে যদি বলি তাহলে দেখা গেছে যে তোমার জন্ম তারিখ, জন্ম মাস, তার সঙ্গে রবির পার্সোনাল ইয়ার যেটাকে বলে আর কি, তার সঙ্গে 1 যোগ করে মনে করো কারো 8 এলো, কিন্তু জেনারেল যে তোমার মাস ইয়ারটা আসছে সেটা হচ্ছে রবির। তাহলে এখানে যদি 8 আসে তাহলে 8 এবং 1-এর মধ্যে কনফ্লিক্ট রয়েছে একদম। ঠিক আছে? তো 8 কি করছে না, 8 তোমাকে কি শেখাচ্ছে যে যত বাধাই আসুক না কেন সেখানে যদি তুমি এফোর্ট ভালো লাগাও, কোনো ডিজায়ার যদি না থাকে, ওই যে কর্মাণ্যে ইব অধিকার আসতে মা ফলেষু কথা, চলো তুমি তোমার এফোর্ট লাগিয়ে যাও। কিভাবে? অনেস্টির সঙ্গে, রেসপন্সিবিলিটির সঙ্গে, উইদাউট এক্সপেক্ট। ঠিক আছে? তো যদি লাগিয়ে দাও তাহলে রবি একটা সময় পেরে উঠবে না, শেষের দিকে তোমাকে দিতে বাধ্য থাকবে। আচ্ছা, অটোমেটিক দেবে। কিন্তু আর যদি পার্সোনাল ইয়ার চলে আসে তাহলে সেখানে দেখা যাচ্ছে যে প্রথম কথা তো এগুলো মানে মানে নট লজিক্যালি একদম। ঠিক আছে? তো এগুলো দেখে তার প্রত্যেকের দশা অন্তর্দশার সঙ্গে ক্যারি হয় না। এবার প্রত্যেকে তো এইবার তুমি বড় জোর বলতে পারো তোমার পার্সোনাল ইয়ার যদি 8 আসে একদম, তাহলে দেখা যাচ্ছে শনি তোমার যদি দেখা যাচ্ছে খুব ভালো জায়গায় বসে আছে, বা দশা অন্তর্দশা যদি ভালো থাকে, তাহলে রবির থাকার জন্য তোমাকে খুব ভালো সম্মান দিয়ে যাবে। আচ্ছা, কেন? শনিকে অলরেডি তুমি অ্যাকোয়ার করে নিয়েছো সময় অনুযায়ী। কিন্তু বারবার বলি সেটা হচ্ছে যে গ্রহ যেমন যেমন সময় কথা বলবে, একদম, গোচর যেমন যেমন চলবে, সেই নির্দেশ অনুযায়ী যদি প্রত্যেকে চলে তাহলে আমি বলবো জীবন ডেস্টিনি হয়তো পাল্টাবে না, কিন্তু অনেক সুগম হবে, সুন্দর হয়ে উঠবে, সুন্দর হয়ে যাবে। দুটো জিনিস জানো তো, একটা হচ্ছে আমার অনেক আছে কিন্তু আমি সুখী নয়, কিন্তু আমার কম আছে আমি খুব হ্যাপি। ভাগ্যবান তাকে বলা হয় কিছু না থাকার মধ্যে যে সুখী হয়, আর দুঃখী তাকে বলা হয় যার অনেক থাকার মধ্যেও সে সুখটা, মানসিক শান্তি নেই, তার মানসিক শান্তি নেই, মানে সুখটাকে ইউটিলাইজ করতে পারে না। একদম, ঠিক আছে? তো যার জন্যই ভাগ্যবান সেই, মানে যারা দুটো জিনিস থাকে না, অপটিমিস্ট পেসিমিস্ট, যারা অপটিমিস্ট হয়, ঠিক আছে? তো যারা অনেক প্রতিকূল পরিবেশের মধ্যেও যারা সুখ খুঁজে পায়, সব প্রতিকূল পরিবেশ কিন্তু তার মধ্যেও সুখ, কেউ মাংস ভাত খাচ্ছে, কেউ ডাল ভাত খাচ্ছে,
যে ডাল ভাতটা তৃপ্তি করে খাবে তার দেখবে সুন্দর ঢেকুরও উঠবে, হজম হবে। একদম ঠিক। আর যে মাংস ভাত খাচ্ছে তার মধ্যে যদি নানান দুশ্চিন্তা থাকে তাহলে সে মাংস ভাত খেয়েও শান্তির মধ্যে নেই। ঠিক ঠিক, কথাটা বোঝা গেল তো? একদম। সেই জন্যই সেলফ ডেভেলপমেন্ট আমি বারবার বলি যে এই মানে সবাইকে বলি যে প্রাথমিক আমাদের লক্ষ্য যেটা পেটে ভাত মাথায় ছাদ, এটা হচ্ছে আমাদের প্রাথমিক লক্ষ্য। তাহলেই কি জীবন সুন্দর? তাহলেই জীবন সুন্দর হয়ে উঠবে। এইটুকুতে আচ্ছা। খুশি থাকতে হবে। খুশি থাকতে হবে। যার যত আসক্তি কম সে তত বেশি সুখী। আচ্ছা। যার জন্য মুনি ঋষিদের কোনো আসক্তি ছিল না, তারা খুব শান্তিতে, তারা শান্তি পেয়েছে, সুখ না থাকুক। ইংরেজিতে একটা কথা আছে না, বাই মানি ওয়ান ক্যান বাই অ্যামাউন্টমেন্ট বাট নট পিস, বাই মানি ওয়ান ক্যান বাই বেড বাট নট স্লিপ। আমার পয়সা থাকলে ভালো শয্যা কিনতে পারবে, কিন্তু ঘুমটা হচ্ছে তোমার পারবে। এটা ঈশ্বরের দান বলতে গেলে। এটা হচ্ছে তোমার সেলফ কন্টেন্ট। একদম তোমাকে নিজেকে সুখ খুঁজে নিতে হবে। আচ্ছা। তুমি যদি নিজে সুখী হও, হাজার প্রতিকূল অবস্থার মধ্যেও ভালো থাকবে। একদম। তুমি যদি দেখো প্ল্যাটফর্মে কুলিগুলো থাকে, এই কুলিগুলো দেখো তাদের কিচ্ছু নেই, তাদের কোনো চিন্তাও নেই। ঠিক, একদম। অথচ তারা ওই প্ল্যাটফর্মের মধ্যে মাথা থেকে ওই কি বলে খুলে, গামছা খুলে ওইখানে মাথায় দিয়ে যত সুন্দর ঘুম দেবে, গভীর ঘুম, কিন্তু আমাদের আমরা এত গদিতে শুয়ে ঘুমাতে পারছি, কিন্তু আলো জ্বলছে ওখানে, তার সত্ত্বেও গভীর ঘুম দিল কেন? তার জানে এইটুকু, এই পরের ট্রেনটা এলে আমি যা পাবো সেই দিয়ে আমি খাবো, সেই দিয়েই চলবো। অ্যাকচুয়ালি আসক্তি যত কম করতে পারবে, অ্যাকচুয়ালি আসক্তি হওয়া উচিত চলতে গেলে। দুটো মানুষ এখন হয়েছে কি, বেঁচে থাকার জন্য খাওয়া, আর উল্টোটা হওয়া উচিত কি, বেঁচে থাকার জন্য খাওয়াটা হওয়া উচিত, কিন্তু খাওয়ার জন্য বেঁচে থাকাটা হওয়া উচিত না। একদম। তা সেই জন্য কি করতে হবে কি, তোমার ডিজায়ার যত কম করবে, অথচ কর্ম তুমি যদি ঠিক রাখো। মেইন ফ্যাক্টর হচ্ছে, আগেই বলেছি এটা কর্মচক্র, একদম। জন্মচক্র নয়, কর্মচক্র। ওই জন্য কর্ম যত করবে, তার জন্য গীতাতেই বলা হয়েছে না, যে ফল দেবে তো অন্য জিনিস, অন্যকে ফল। তোমার সঞ্চিত কর্ম আছে, 4টে কর্ম নিয়ে থাকি তো, সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম, ক্রিয়মান কর্ম, আগামী কর্ম। সঞ্চিত কর্মে কি কি আছে তুমি জানো না, তুমি বাগানে কি কি গাছ লাগিয়েছো ভুলে গেছো। প্রারব্ধ কোনটা হবে, যে তাড়াতাড়ি ফল দেওয়ার ক্ষমতা লাগবে। মনে হয় একটা লঙ্কা গাছ লাগিয়ে দিয়ে এসছো, দেখবে 6 মাস বাদে ফল দেবে। কিন্তু একটা আম গাছ লাগিয়েছো, সেটা তো 6 মাস বাদে ফল দেবে না, সম্ভব না। সেই জন্য আমাদের সঞ্চিত কর্ম কিভাবে আমি স্টোর করেছি, ওইখানে লাগিয়েছি, সেটা তো আলাদা কথা। কিন্তু প্রারব্ধ হয়ে কোনটা হবে না, যেটা আমাদের সদ্য যারা দেওয়ার জন্য প্রস্তুত থাকে। হ্যাঁ, সেই জন্য আমাদের অনন্ত জন্মের কিভাবে কি সঞ্চয় হয়ে আছে, দুটো সঞ্চয় হতে পারে। একটা হচ্ছে আমাদের অকর্মের সঞ্চয়, কর্মের সঞ্চয়, পাপের সঞ্চয়, পুণ্যের সঞ্চয়। পুণ্যের সঞ্চয়টা ভোগ করব, পাপের সঞ্চয়টাও ভোগ করব। কখন করব? যখন এটা প্রারব্ধ রূপে আসবে, ফল দেওয়ার ক্ষমতা। অনেকে তো পুণ্যের সঞ্চয় ভোগ করতে চায়, কিন্তু পাপের সঞ্চয় ভোগ করতে চায় না মানুষ সাধারণত। আর লজিক তাই বলছে, যারা পুণ্য আত্মা, ঠিক আছে তো, তারা কখনো না পুণ্যর চিন্তাই করে না। যারা পাপাত্মা, তারা কি করে না, তারা এই পুণ্যের চিন্তা করে বেড়ায়। কেন? তার স্টোর হাউস কি হয়ে আছে? পাপ। একদম। অসুন্দর মেয়েই বেশি সাজে। একদম একদম, ঠিক ঠিক। সুন্দর মেয়ে শাস্তিই চায়। কথার মধ্যে অনেকখানি যুক্তি আছে এবং গভীরভাবে অনেকখানি বোঝার জিনিস আছে কিন্তু এই কথাটার মধ্যে, তাই তো? একদম। তাহলে সেই জন্যই দেখবে, যাদের সৎ পয়সা আছে, অসৎ পয়সার কথা আমি ছেড়ে দেব, যাদের সৎ পয়সা স্টোর করে রেখেছে না, তাদের সাজগুজের বাহার থাকে না, কোনো রকম একটা ড্রেস পরে চলে যায়। কিন্তু যাদের অসৎ পয়সা আছে, তাদের সাজগুজের দেখানোর বাহার থাকে। কেন? আরো যাতে পয়সা আসে। একদম। কিন্তু সুখ থাকে না। ঠিক। সুখ থাকবে সৎ। কিভাবে? মনসা বাচা কর্মা। তুমি মানসিক ভাবে, বচনের মাধ্যমে এবং কর্মের মধ্যে যদি নিষ্ঠাবান হও, তাহলে সুখ অটোমেটিক তোমাকে, মানে 9th হাউস আমাদের দেখি কি, দৈব কৃপা। দৈব কৃপা অলরেডি বসে আছে। বিড়ালের বাচ্চা বিড়ালকে নিয়ে যখন যায় না, তখন বিড়াল খুব সুখ পায়। আচ্ছা। কেন না, জানে ঈশ্বর আমাকে ধরে রেখেছে। আচ্ছা, ওতে ভয় নেই। কিন্তু বাঁদরের বাচ্চা যখন যায়, তখন না তার ভয় থাকে। বেশি জোরে লাফাতে গেলে হবে কি, পড়ে যাওয়ার ভয় থাকে। একদম। কখনো কখনো পড়েও যায়। ঠিক। কথাটা বুঝতে পারছো?
সেই জন্যই তোমাদের ভক্তি মার্গ এইখানেই শ্রেষ্ঠত্ব লাভ করেছে। একদম ভক্তি মার্গ মানে হচ্ছে আমাকে ভগবান চয়ন করুক, চয়ন করেন। জ্ঞান মার্গ হচ্ছে আমি ভগবানকে চয়ন করব। এই আর একটা ডিপ বলে গেলাম, একদম বাঁদরের বাচ্চা আর একটা হচ্ছে বিড়ালের বাচ্চা। সেই জন্যই সবসময় মনে রাখতে হবে যা হচ্ছে এর পিছনে আমাদের ছোট্ট বুদ্ধি দিয়ে আমরা কিছু বুঝতে পারি বা পাই না পাই, কিন্তু এর পিছনে না কোনো জানবে তোমার কোনো না কোনো জন্মের কোনো না কোনো ভালো কিছু লুকিয়ে আছে, যেটা আমাদের মন বুদ্ধি দিয়ে আমরা বিচার করতে পারছি না। একদম সেই জন্যই বারবার বলা হয়েছে যা হচ্ছে ঠিক হচ্ছে, যা হবে ঠিকই হবে। ঠিকই হবে। সেই জন্য কখনোই চিন্তা করাই উচিত নয় যে আমার খারাপ হয়ে গেল, খারাপটার মধ্যেও তোমার কিছু লুকিয়ে আছে, লুকিয়ে আছে। এইটা দেখার শক্তি যারা থাকে তারাই হচ্ছে ভাগ্যবান। তো সঞ্জয় বাবু, অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে আসলাম, অনেক কিছু জানতে পারলাম। শুধু আজকের অনুষ্ঠানে নয়, আশা রাখছি পরবর্তী এপিসোডে আবার আপনাকে আমরা পাবো। হ্যাঁ। শুধু আমরা নয়, ক্যামেরার ওপারে যারা রয়েছে তারাও কিন্তু অনেক কিছু জানতে পারবে। হ্যাঁ, তাদের জন্য বলি, তাদের যদি কোনো আজকে এই এপিসোড শুনে অনেক ছোট্ট ছোট্ট জিনিস আমি বাদ গেলাম, একদম ইউটিলাইজ যেগুলো হবে, তাদের যদি আগ্রহ থাকে তাহলে তারা কমেন্টস করে জানাবে। অবশ্যই কমেন্টস এর উত্তর আমাদের চ্যানেলের পক্ষ থেকে হোক হ্যাঁ। বা সঞ্জয় বাবুর পক্ষ থেকে হোক, উনি নিজে দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, যারা ওই যদি ইচ্ছা থাকে এইসব এরকম বার্তা অনেক কিছু, আর প্রত্যেকের ছক অনুযায়ী তাদের কিভাবে অ্যালাইনমেন্ট নিজেকে করতে একদম, পারলে একদম। জীবনকে শুধরানো যাবে, একদম সংশোধন করা করা যাবে, যাবে। সেগুলো আমি ধীরে ধীরে এই নিশ্চয়ই, পডকাস্টে নিশ্চয়ই। এসে প্রত্যেকটা মানুষ যাতে তাদের ভাগ্য অনুযায়ী কিভাবে সুখী থাকবে, একদম কিভাবে শান্তিতে জীবনযাপন করবে। একদম। হয়তো আমি ভাগ্য কোনো জ্যোতিষী কখনো পাল্টাতে পারে না, না। ভাগ্য পাল্টাতে হয় নিজেকে। নিজেকে কিন্তু এখানে কিভাবে প্রসেসিং হতে হবে, যে পথ কিভাবে দেখানো। করলে আমি নিজে আমারটা সুখী হতে পারবো, সেটা দেখানোর জন্য নেক্সট এপিসোডে আমি ধীরে ধীরে অবশ্যই আমরা আরো খুলবো। ধীরে ধীরে সঞ্জয় বাবুকে নিয়ে অনেকগুলোই এপিসোড করার চেষ্টা করব। যদি কারো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আর যারা বিপিজিআর পডকাস্ট করতে আগ্রহী বা ইচ্ছা করছে, সরাসরি কল করে নেবে। স্ক্রিনেও নাম্বার দেওয়া রয়েছে 7001819001। আরেকবার নাম্বারটা বলছি 7001819001। আর কেমন লাগলো আজকের প্রোগ্রাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো বা পরিবার থেকে দেখছো, অবশ্যই ফলো করবে নতুন বন্ধুরা। আর যারা ইউটিউব থেকে নতুন বন্ধুরা দেখছো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা পুরনো বন্ধুরা প্রতিনিয়ত দেখে যাচ্ছ আমাদের এই ভিডিও, প্রচুর প্রচুর শেয়ার করতে হবে, কারণ প্রচুর মানুষের কাছে এই শাস্ত্র কথা কিন্তু তুলে দিতেই হবে, দায়িত্ব কিন্তু তোমাদের। যাই হোক, আজকের মতন আমরা এপিসোড এখানেই রাখবো। দেখা হচ্ছে পরবর্তী কোনো আরো সুন্দর এপিসোড নিয়ে। নমস্কার। প্রত্যেক দর্শককেও আমার নমস্কার। প্রত্যেকের দর্শকের কাছে রিকোয়েস্ট, এরকম অনেক কিছু জীবন যাতে নিজেরা ঠিক করা যায়, একদম তার জন্যই কোনো পাথর নেই, কোনো কিছু নেই, শুধু খালি জীবনটাকে কর্মের মাধ্যমে কি করে সংশোধন করা যায়, সেগুলো আমি আস্তে আস্তে একদম, ডিপলি বিস্তার করব। একদম। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।